বিসিএস রিটেনের সায়েন্স পার্টের ইনফরমেশন টেকনোলজিতে ৬ নম্বর টপিকে আজকে আমরা প্রথমে দেখি প্রশ্ন কোনগুলো আসছে। বারবার 46 আসছে অফিস অটোমেশন বলতে কি বোঝায়। এটা ছাড়াও আসছে অফিস অটোমেশন কিভাবে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে সহায়তা করে লিখুন। তারপর 46 বিসে আরেকটা আসছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পঞ্চম প্রজন্মে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে লিখুন। তারপর আরেকটা প্রশ্ন আসছে 41-এ যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। তো এটা 46-এও আসছে যে বৈশিষ্ট্যগুলো কি কি, তার মানে রিপিট হচ্ছে কোয়েশ্চেনগুলো। তারপর 40-তে আসছে এসডিএলসি কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এর মূল ধাপসমূহ বর্ণনা করুন। এরপর 41-এ আসছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কোন স্তরে এসআরএস করা হয়। তারপর ভুল বাগস এবং বাগিং এবং ডিবাগিং এই ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনা। তারপর 36-এ আসছে ফ্লোচার্ট কি, 3টি নম্বর থেকে সবচেয়ে বড় নাম্বার খুঁজে বের করা ফ্লোচার্ট আঁকুন। এটা আসার পর কিছু এক্সাম্পল এখানে দিছে। তো 40-তে আসছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রেক্ষিতে 5টি ভিন্ন ভিন্ন ডিজাইন প্যাটার্নের নাম লিখুন। তারপর 40-তে আরো আসছে ইন্টিগ্রেশন টেস্টিং, বেটা টেস্টিং সম্পর্কে লিখুন। 40-তে এরপর আসছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পরিপ্রেক্ষিতে ফাংশন ওভারলোডিং বলতে কি বোঝায়। ফাংশন ওভারলোডিং এর উদাহরণ চাইছে ওরা। আচ্ছা, 46-এর প্রশ্ন দিয়ে শুরু করি। অফিস অটোমেশন এগুলো হচ্ছে রিডিং পড়ার মতো, নিজেদের মতো করে বানিয়ে লেখা যাবে। তাও আমি যদি ডেফিনেশনটা একটু পড়ি, এটি একটা এমন ব্যবস্থা যেখানে বিভিন্ন ধরনের কম্পিউটার নির্ভর যন্ত্র সফটওয়্যার সাহায্যে অফিস পরিচালনার সংক্রান্ত উপাত্ত সংগ্রহ, তথ্য তৈরি, তথ্য সংরক্ষণ এবং ইত্যাদি দাপ্তরিক কাজসমূহ ডিজিটাল পদ্ধতিতে করা হয়। অফিস পরিচালনার জন্য ডাটা সংরক্ষণ, তা ইলেকট্রনিক পদ্ধতিতে বিতরণ, ডিজিটাল পদ্ধতিতে ব্যবস্থাপনার সংক্রান্ত মৌলিক কাজেই অফিস অটোমেশন সিস্টেম ব্যবহৃত হয়। আর অফিস অটোমেশন অফিস ব্যবস্থাপনার কাজকে সংক্ষিপ্ত, সহজ এবং স্বয়ংক্রিয় করে, মানে অটোমেটিক করে। এখানে মূলত মূল ভূমিকা পালন করে স্থানীয় নেটওয়ার্ক, এরিয়া নেটওয়ার্ক বা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা লন। লন ব্যবহার করে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করে অফিসের ডকুমেন্ট তৈরি, হিসাব নিকাশ, ডাটাবেস তৈরি, হালনাগাদ আপডেট করা, সদস্যদের মধ্যে তা বিতরণ, মেল আদান প্রদান, টেলিফোনের মতো কথা আদান প্রদানের মাধ্যমে অফিসের যাবতীয় কার্যক্রম দ্রুত নির্ভুলভাবে করা যায়। এই জিনিসটাই হচ্ছে অফিস অটোমেশন। আর অফিস অটোমেশনের লক্ষ্য উদ্দেশ্যগুলো হলো দ্রুত কাজ সম্পাদন, গ্রাহকদের উন্নত সেবা প্রদান, অফিসের দক্ষতা বৃদ্ধি, অফিস ব্যবস্থাপনার খরচ কমানো, উন্নত প্রযুক্তি সংযোজন, কর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মীদের জবাবদিহিতা বৃদ্ধি করা। সুবিধা অসুবিধার মধ্যে সুবিধা তো আমরা পড়লাম এতক্ষণ, কাজ দ্রুত সম্পাদন করে, মান বৃদ্ধি পায়, সেবার মান বৃদ্ধি পায়, ব্যবস্থাপনার খরচ কমে, ফাইল সংরক্ষণের তেমন জায়গা লাগে না। তারপর হচ্ছে ইমেল, ইন্টারনেট, ফ্যাক্স ব্যবহারের মাধ্যমে যোগাযোগ হয় দ্রুত করে। আর অসুবিধাগুলো যদি দেখি, যন্ত্রপাতি ক্রয় এবং তার রক্ষণাবেক্ষণের জন্য অর্থের প্রয়োজন হয়। এটা একটা বিশাল একটা অ্যামাউন্ট লাগে শুরুর দিকে। কর্মচারীদের উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া অফিস অটোমেশন কার্যকর করা দুরূহ হয়ে পড়ে। তারপর নতুন কোনো যন্ত্রপাতি বা সফটওয়্যার সংযোজন করলে তা কর্মচারীদের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। তারপর উপযুক্ত প্রশিক্ষিত কর্মচারীদের বর্ধিত বেতনের ভাতার প্রয়োজন হয়। আপডেট করার পাশাপাশি তারপর হচ্ছে এই যে প্রশিক্ষণের পাশাপাশি বেতনটাও বাড়াতে হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে লিখতে বলা হয়েছে। প্রোগ্রাম হচ্ছে কোনো কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে। আর প্রোগ্রামের সমষ্টিকে সাধারণত সফটওয়্যার বলে। তবে একক একটি প্রোগ্রামও সফটওয়্যার হতে পারে। আর প্রোগ্রামিং কি? কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের জন্য অনুক্রমের নির্দেশাবলী সাজানোর কৌশলকে প্রোগ্রামিং বলা হয়। অর্থাৎ প্রোগ্রাম করাটাই হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর মাধ্যমে জটিল সমস্যা সহজে এবং অল্প সময়ে সমাধান করা যায়। প্রোগ্রামিং ভাষার মধ্যে কয়েকটা স্তর আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে প্রথমটা হচ্ছে 45 থেকে শুরু, দ্বিতীয়টা হচ্ছে 50-এ, তৃতীয়টা 1960, চতুর্থ 1970, পঞ্চম প্রজন্ম হচ্ছে 1980। আর প্রথম প্রজন্মে ছিল মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্মে ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তৃতীয়তে ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো যেমন সি, C++। আর চতুর্থ প্রজন্ম হচ্ছে 4GL বা 4th জেনারেশন, এখানে হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সম্ভবত ফোরট্রান বা এই ধরনের জিনিসগুলো। পঞ্চম
প্রজন্মের হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। ন্যাচারাল ভাষায় আমরা প্রোগ্রামিং লিখতে পারছি পঞ্চম প্রজন্মে। তো আমি প্রথম, দ্বিতীয় এগুলো স্কিপ করছি, বর্তমানে এগুলো ইম্পর্টেন্ট না। আমরা কম্পাইলার ইন্টারপ্রেটার পড়ার সময়, আমরা অ্যাসেম্বলার পড়ার সময় দেখতে পাচ্ছিলাম দ্বিতীয় প্রজন্মের ভাষাটাকে অ্যাসেম্বলি ভাষা বলে, আর অ্যাসেম্বলি ভাষাকে ট্রান্সলেট করার জন্য অ্যাসেম্বলার লাগতো। তারপর তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে সি প্লাস প্লাস, বেসিক, ফক্সপ্রো ইত্যাদি। এই তৃতীয় প্রজন্মের প্রোগ্রামগুলো রচনা করা সহজে বোধগম্য সার্বজনীন ভাষাকে উচ্চস্তরের ভাষা বলা হয়। আর ইংরেজি ভাষার মতোই এটাকে ইউজ করা যায়। আচ্ছা, এরপর সুবিধা অসুবিধাগুলো আপনারা একটু দেখে নিবেন। 4G তে আমরা আসি। 4G হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা। সুবিধার ক্ষেত্রে এ ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন কোম্পানি তৈরি কম্পিউটারে একই সাথে কোনরূপ পরিবর্তন করা ছাড়াই ব্যবহার করতে পারেন। তার মানে প্রত্যেকটা কোম্পানির আলাদা করে প্রোগ্রাম ডেভেলপ করতে হচ্ছে না। আর উচ্চতর ভাষার তুলনায় এই ভাষায় প্রোগ্রাম লেখা খুব সহজ ও অতি সংক্ষিপ্ত, কারণ অলরেডি সবকিছু সাজেস্ট করে দেয়। কোন একটা শর্ট কোড লেখার সাথে সাথে বাকিটা চলে আসে। ভাষার পুঙ্খানুপুঙ্খানু এবং বিস্তারিত প্রক্রিয়ার বর্ণনা দিতে হয় না। এই ভাষায় সহজে বিভিন্ন ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা যায় স্বাভাবিক ইংরেজি ভাষার মতো নির্দেশ দিয়ে ব্যবহারকারী ডাটাবেসের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং ডেটা আদান প্রদান করতে পারে। অসুবিধা হচ্ছে জটিল, দক্ষ ও শক্তিশালী প্রোগ্রাম রচনা করা যায় না। তবে এই ভাষার সাহায্যে কোনো সিস্টেমের প্রোগ্রাম তৈরি করা যায় না, কোনো সিস্টেম প্রোগ্রাম তৈরি করা যায় না ফোর্থ ল্যাঙ্গুয়েজ দিয়ে, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে। পঞ্চমটা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। মানুষের স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করার চেষ্টা চলছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষার মতোই এই ভাষায় সহজে প্রোগ্রাম লেখা যায় এবং বোঝাও যায়। আচ্ছা, এখন উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষার সাথে নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষার পার্থক্য পরীক্ষায় আসতে পারে যে কোনো সময়। স্বাভাবিক ইংরেজি ভাষার মতো করে অনেক শব্দ ব্যবহার করা যায় উচ্চ স্তরের ভাষাতে, আর নিম্ন স্তরের ভাষাতে হচ্ছে প্রোগ্রামিং রচনা একটু সময় সাপেক্ষ এবং কঠিন। কেন? কারণ এখানে হচ্ছে বাইনারি শব্দ 0 আর 1 দিয়ে নিম্ন স্তরের ভাষাগুলো প্রোগ্রামিং করা হয়। উচ্চ স্তরের ভাষা অপেক্ষাকৃত দীর্ঘ প্রোগ্রাম রচনার প্রয়োজন হয়, তবে নিম্ন স্তরের ক্ষেত্রে দক্ষ ও সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা করা যায়। দীর্ঘ প্রোগ্রাম হয় অধিক মেমোরি স্পেসের প্রয়োজন হয়, তবে নিম্ন স্তরে কম মেমোরি স্পেসের প্রয়োজন হয়। এইভাবে মনে রাখতে পারি, যেহেতু নিম্ন স্তরের ভাষাগুলো অনেক আগে তৈরি করা, আর তখন হচ্ছে মেমোরি এত বেশি বড় ছিল না, আমাদের মেমোরি স্পেসটা ছোট ছিল, কম ছিল, তো কম মেমোরির মধ্যে কাজ করা যায় এমন প্রোগ্রামিং ভাষাগুলোই লিখতো। তো নিম্ন স্তরের ভাষাগুলোতে মেমোরির স্পেসের প্রয়োজনীয়তা কম ছিল। এই ইনফরমেশন গুলো আমরা 1G 2G এর ক্ষেত্রে ইউজ করতে পারবো, আর 3G 4G 5G এর ক্ষেত্রে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার যে ইনফরমেশন গুলো এগুলো ইউজ করতে পারবো। এরপর উচ্চ স্তরের ভাষা প্রোগ্রামগুলো সহজে পরিবর্তন সংযোজন করা যায়, কিন্তু নিম্ন স্তরের গুলো যেহেতু 0 আর 1 দিয়ে করা, কোন 0 কোথায় কিসের জন্য ইউজ করছে যে প্রোগ্রামটা ডেভেলপ করে সেই বুঝে, অন্যদের বুঝতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই যে সংশোধন করাটা অনেক কঠিন অন্যদের ক্ষেত্রে। আর উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে মেশিনের সংগঠনের উপর নির্ভরশীল নয় বলে প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা না থাকলেও হয়। তবে নিম্ন স্তরের ভাষাগুলো কিন্তু নির্দিষ্ট একটা ডিভাইসের জন্য বা মেশিনের জন্য বানানো হতো, তো এই মেশিনের সংগঠনের উপর এই ভাষাটা নির্ভর করত। এক ধরনের মেশিনের জন্য এই ভাষায় রচিত প্রোগ্রাম কোনো পরিবর্তন ছাড়া বা সামান্য পরিবর্তন করে বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা যেত। উচ্চ স্তরের ভাষাগুলো ব্যবহার করা যায়। নিম্ন স্তরের ভাষাগুলো হচ্ছে যে মেশিনের জন্য তৈরি করা, সেই মেশিন ছাড়া অন্য মেশিনে ব্যবহার করা যায় না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা OOP, এই ল্যাঙ্গুয়েজ গুলো সম্পর্কে 41 আসছে এবং সিমিলার কোয়েশ্চেন বৈশিষ্ট্যগুলো জানতে চাওয়া হয়েছে 46-এ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হলো, এটা এমন একটা ধরন যা ক্লাস বা অবজেক্টের ধারণার উপর ভিত্তি করে গঠিত। ক্লাস বা অবজেক্টের ধারণার উপর ভিত্তি করে গঠিত। এতে একটি সফটওয়্যারকে সহজ ও পুনঃব্যবহারযোগ্য অংশে বিভক্ত করা হয় এবং সেগুলোকে সাধারণত ক্লাস বলে। অর্থাৎ ক্লাস হচ্ছে সহজ এবং পুনঃব্যবহারযোগ্য অংশে বিভক্ত করা অংশ, আর এইসব ক্লাস থেকে বাস্তব অবজেক্ট তৈরি করা যায়। জনপ্রিয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে জাভাস্ক্রিপ্ট, C++, জাভা, পাইথন ইত্যাদি। অবজেক্ট ওরিয়েন্টেড এর 3টা মূলনীতি আছে, একটা হচ্ছে ইনক্যাপসুলেশন, একটা হচ্ছে ইনহেরিটেন্স, আর একটা হচ্ছে পলিমরফিজম। তারপর একটা আদর্শ আচ্ছা, এগুলোই সম্ভবত বৈশিষ্ট্যগুলো চাওয়া হয়েছিল। এই 3টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ইনক্যাপসুলেশন, মানে ডাটাগুলোকে ক্লাসের মধ্যে আবদ্ধ রাখে, কেউ সরাসরি ডাটাতে অ্যাক্সেস করতে পারে না।
ক্যাপসুলের মধ্যে রাখে, ইনক্যাপসুলেশন। ইনহেরিটেন্স কি? একটা ক্লাসকে অন্য ক্লাসের একটি ক্লাসকে অন্য একটি ক্লাসের বৈশিষ্ট্য এবং আচরণের উত্তরাধিকার সূত্রে লাভ করার অনুমতি দেয়। অর্থাৎ একটা ক্লাসের ইনফরমেশনগুলো, বৈশিষ্ট্যগুলো অন্য ক্লাস নিতে পারে। তারপর পলিমরফিজম হচ্ছে বহুরূপ। পলিমরফিজমের মাধ্যমে একই মেথডে বিভিন্ন প্রকারের কাজ করা যেতে পারে। তারপর জাভা, সি প্লাস প্লাস এগুলো হচ্ছে এক্সাম্পল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। আচ্ছা, আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য আসতেই পারে। তো এটা আদর্শ প্রোগ্রাম অবশ্যই ডিবাগিং টেস্টিংটা সহজ হবে, রক্ষণাবেক্ষণযোগ্য হতে হবে। প্রোগ্রাম যাতে সহজেই সম্প্রসারণ করা যেতে পারে, পরবর্তীতে আপডেট করে করে যাতে এটাকে ব্যবহার উপযোগী করা যায়। রান করার জন্য সময় এবং মেমোরি ন্যূনতম হতে হবে। তারপর এফিসিয়েন্সি বেশি হতে হবে, এই ধরনের বিষয়। আর 40তে আসছে এসডিএলসি। এসডিএলসি হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো এটা কি? এটা হচ্ছে প্রথমে কোনো একটা সমস্যা নির্দিষ্ট করতে হবে, তারপর সমস্যাটাকে বিশ্লেষণ করতে হবে যে আসলে মূল সমস্যাটা কোথায়। তারপর প্রোগ্রামটা ডিজাইন করতে হবে। প্রোগ্রাম ডিজাইন করার পর সেই অনুযায়ী প্রোগ্রামটাকে ডেভেলপ করতে হবে, মানে উন্নয়ন করতে হবে বা রচনা করতে হবে বেসিক্যালি। প্রোগ্রাম রচনা করার পর আমরা প্রোগ্রামটাকে বাস্তবায়ন করব, অর্থাৎ প্রোগ্রামটাকে প্রথমে টেস্ট করব। টেস্ট করে যদি কোনো ধরনের বাগ পাই তাহলে সেটাকে ডিবাগিং করব। তারপর প্রোগ্রাম যদি দেখা যায় রেডি, তখন আমরা প্রোগ্রামটাকে ডকুমেন্ট করব। ডকুমেন্টেশন যখন রেডি হয়ে যাবে, এরপর আমরা প্রোগ্রামটাকে রক্ষণাবেক্ষণ করব। তাহলে 7টা ধাপ। প্রথমে হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা নির্দিষ্ট হয়ে গেলে এরপর আমরা সমস্যাটা বিশ্লেষণ করব। বিশ্লেষণ হয়ে গেলে এরপর আমরা সমস্যা সমাধান করার জন্য প্রোগ্রামটা ডিজাইন করব। প্রোগ্রাম ডিজাইন করার পর মানে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোডের মাধ্যমে আমরা প্রোগ্রামটা ডিজাইন করব। ডিজাইন হওয়ার পর প্রোগ্রামটাকে আমরা ডেভেলপ করব, মানে হচ্ছে আমরা প্রোগ্রামটাকে রচনা করব বা কোডিং করব। 4 নাম্বার ধাপ হচ্ছে কোডিং করা বা প্রোগ্রাম উন্নয়ন করা বা ডেভেলপমেন্ট। 5 নম্বরে হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন করব আমরা। বাস্তবায়ন বলতে ওই কোডিং গুলোকে আমরা বাস্তবে প্রয়োগ করে দেখব, টেস্ট রান করে দেখব। টেস্ট রানিং এ যদি কোনো বাগ পাই সেটাকে আমরা ডিবাগিং করব। অর্থাৎ প্রোগ্রাম বাস্তবায়ন মানে হচ্ছে প্রোগ্রামকে টেস্ট করা বা ডিবাগিং করা। এরপর প্রোগ্রাম যখন বাস্তবায়িত হয়ে যাবে, ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, এরপর আমরা ডকুমেন্টেশন করে রাখবো। রান প্রোগ্রাম বলা হয় একে। ভবিষ্যতে রক্ষণাবেক্ষণের জন্য লিপিবদ্ধ করে রাখতে হয়, যাতে করে এই ডকুমেন্টেশন করে পরবর্তীতে বোঝা যায় যে এই প্রোগ্রামটা আসলে কিসের জন্য বা কিভাবে রচনা করা বা কিভাবে কোডিংটা করা হয়েছিল। এরপর 7 নাম্বার হচ্ছে প্রোগ্রামটা রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ বলতে আধুনিকীকরণ, পরিবর্তন বা ভুল সংশোধন করা ইত্যাদি। প্রোগ্রাম তৈরির ধাপসমূহ হচ্ছে এই 7টা ধাপ: প্রোগ্রাম সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম পরিকল্পনা, প্রোগ্রামের উন্নয়ন বা কোডিং, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, তারপর হচ্ছে ডকুমেন্টেশন। অনেক সময় ডকুমেন্টেশনটা উপরে আসে, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণটা নিচে আসে। এগুলো বিস্তারিত ব্যাখ্যা করছে এখানে, আমরা ব্যাখ্যাগুলোতে যাচ্ছি না। ব্যাখ্যাগুলো নিজেদের মতো করে ওই 7টা ইনফরমেশন গুলো জানা থাকলে এরপর বাকিটা লেখা যাবে। আর 11 নম্বর আসছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা এসআরএস। সফটওয়্যার ডেভেলপমেন্টের কোন স্তরে এসআরএস প্রস্তুত করা হয়? আচ্ছা, এসআরএসটা দেখি। এটা এমন একটি ডকুমেন্ট যা বর্ণনা করে সফটওয়্যারটা কি উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, এর কাজ ও ধরন কি হবে, এতে কি কি ফিচার বা ফাংশন থাকবে। সোজা কথা হচ্ছে এটা রিকোয়ারমেন্ট গুলো স্পেসিফাই করে দিবে, স্পেসিফিকেশন গুলো থাকবে যে এখানে কি কি আছে না আছে। এসআরএস কে 4টি ডি দ্বারা বর্ণনা করা যায়। একটা হচ্ছে ডিফাইনিং দ্য প্রোডাক্ট পারপাস, ডিসক্রাইবিং হোয়াট ইজ বিল্ডিং, ডিটেইলিং দ্য রিকোয়ারমেন্ট, ডেলিভারিং ইট ফর অ্যাপ্রুভাল। আবার বলি, ডিফাইনিং দ্য প্রোডাক্ট পারপাস, describing what is building, detailing the requirements, delivering it for approval. প্রোগ্রামের ভুল বা বাগস, তারপর হচ্ছে ভুল সংশোধন বা হচ্ছে ডিবাগিং বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। প্রোগ্রামে যে কোনো ধরনের ভুল, সেটা হতে পারে সিনট্যাক্স এরর বা ব্যাকরণগত ভুল, বা যৌক্তিক বা লজিক্যাল এরর হতে পারে, রান টাইম বা এক্সিকিউশন টাইম এরর হতে পারে। তো এই ধরনের ভুলগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভুল বা প্রোগ্রাম বাগস। তো সিনট্যাক্স ভুল বলতে এখানে ব্যাখ্যা করছে, যেমন 12 লাইনের অমুক নাম্বারে ভুল হয়েছে। সেন্টেন্স ভুলকে কম্পাইল টাইম ভুলও বলা হয়। তারপর লজিক্যাল ভুল হচ্ছে এ গ্রেটার দেন বি এর জায়গায় যদি আমরা এ লেস দেন বি দিয়ে ফেলি, এস ইকুয়াল টু বা সাম ইকুয়াল টু এ প্লাস বি এর জায়গায় আমরা যদি যোগের জায়গায় বিয়োগ লিখে ফেলি, তো এগুলো হচ্ছে লজিক্যাল ভুল। সিনট্যাক্স হচ্ছে ব্যাকরণগত ভুল, মানে হচ্ছে ব্র্যাকেট, দাড়ি, কমা যেখানে ফুল স্টপ দেওয়া দরকার, এই ধরনের সিনট্যাক্স গুলো ব্যাকরণগত ভুল হলে এটা সিনট্যাক্স ভুল। আর হচ্ছে লজিক্যাল ভুল হলেও সেটা হচ্ছে যৌক্তিক বা লজিক্যাল ভুল। এরপর রান টাইম বা এক্সিকিউশন টাইম ভুলটা হচ্ছে কি, এটা রান টাইম ভুল প্রোগ্রাম এক্সিকিউশনের সময় ঘটে। 0 দিয়ে ভাগ করা কিংবা ঋণাত্মক সংখ্যার বর্গমূল, লগারিদম বের করা। 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। তো এই ধরনের
কোন একটা জিনিসে যদি দেখা যায় সামথিং ডিভাইডেড বাই 0, তখন এটা হচ্ছে রান টাইমে এরর আসে, রান হয় না, এরর দেখায়। আমরা ক্যালকুলেটরে যদি যে কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ডিভাইড করি, ম্যাথ এরর শো করবে। তারপর আমরা কোন একটা সংখ্যার ঋণাত্মক সংখ্যার যদি আমরা বর্গমূল, যেমন √/-2, এটা দিলে হচ্ছে ম্যাথ এরর দেখায়। তবে যেগুলো 991ES ক্যালকুলেটর, ওগুলোতে হচ্ছে আই দেখাবে বা 2i দেখাবে। আই হচ্ছে ইমাজিনারি নাম্বার। তারপর নেগেটিভ সংখ্যার লগারিদম বের করা যায় না আসলে, তো এরর দেখায়। তো এই এরর গুলো হচ্ছে রান টাইম বা এক্সিকিউশন টাইম ভুল। ডিবাগিং কি, এই যে ধরনের সিনট্যাক্স এরর হোক বা লজিক্যাল এরর হোক অথবা রান টাইম এরর, যে কোনো একটা এরর হলে সেটাকে যদি আমরা কি করি, সলভ করে ফেলি, ভুলগুলো যদি ফাইন্ড আউট করে ভুলগুলো সংশোধন করা হয়, তখন এটাকে বলা হয় ডিবাগিং। অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কি দেখি একটু, সংজ্ঞাটাও পড়া হয়ে যাবে। ধাপে ধাপে অগ্রসর হয়ে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করাকে বলা হয় অ্যালগোরিদম। আর চিত্রের সাহায্যে কতগুলো চিহ্ন ব্যবহার করে নির্দিষ্ট সমস্যার সমাধান করা হচ্ছে ফ্লোচার্ট। অর্থাৎ অ্যালগোরিদমের চিত্ররূপই হলো ফ্লোচার্ট। অ্যালগোরিদম হচ্ছে বর্ণনামূলক আর ফ্লোচার্ট হচ্ছে চিত্রভিত্তিক। অ্যালগোরিদম লেখার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শব্দ বা বাক্য ব্যবহার করা হয় না। ফ্লোচার্ট তৈরি করার সময় নির্দিষ্ট চিহ্ন বা বাক্য বা বস্তু ব্যবহার করা হয়। অ্যালগোরিদমের ক্ষেত্রে প্রোগ্রাম বোঝা একটু কঠিন, যেহেতু একটু লিখায় বর্ণনামূলক ডেসক্রিপটিভ থাকে। তবে ফ্লোচার্টে প্রোগ্রাম বোঝাটা সহজ, কোন ধাপের পর কোন ধাপে যাবে সেটা হচ্ছে নির্দেশ করা থাকে। অ্যালগোরিদমের ক্ষেত্রে ভুল ত্রুটি দূর করা একটু কঠিন। ফ্লোচার্টে খুব সহজে বোঝা যায় যে কোন একদিকে ভুল দাগ দিলে সেটা চোখে পড়ে। তো ফ্লোচার্টে ডিবাগিং করা বা ভুল ত্রুটি দূর করাটা সহজ হয়ে যায়। ফ্লোচার্ট কি আমরা অলরেডি পড়ছি। 3টা নাম্বার থেকে সবচেয়ে বড় নাম্বারটি খুঁজে বের করা, এটা হচ্ছে 36 আসছে। আচ্ছা, আমি এটা একটু ব্যাখ্যা করি, খুব শর্টকাটে করব। প্রথমে এখানে আমরা একটা বিষয় বলি যে এই ধরনের চিহ্নটা বলা হয়, এই চিহ্নটা থাকে হচ্ছে শুরু এবং শেষের জন্য। শুরু এবং শেষের জন্য এই ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। ইনপুট এবং আউটপুটের জন্য এই ধরনের প্যারালালোগ্রাম বা যে কি বলে সামান্তরিক ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুটের জন্য। ইনপুট, আউটপুট, আউটপুটকে দেখানোর জন্য এবং ইনপুটকে দেখানোর জন্য এই ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। আর এভাবে একটা আমরা যদি স্কোয়ার ড্র করি, স্কোয়ারটা হচ্ছে কন্ডিশন, এখানে কন্ডিশন দেওয়া থাকে কে কার থেকে বড়, এ বড় নাকি বি বড়, এ বড় হলে এদিকে যাও, বি বড় হলে এদিকে যাও। তো এই ধরনের কন্ডিশন, কন্ডিশন হ্যাঁ হলে একদিকে যাওয়া, না হলে অন্যদিকে যাওয়া, এটা হচ্ছে কন্ডিশন বক্স, এই তিনটা। তাহলে এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। এখানে একটা ইনপুট নেওয়া হচ্ছে, ইনপুট গুলো আবার শেষে আউটপুট দেখানো হচ্ছে। 3টা আউটপুট আসছে, 3টা আউটপুটকে মার্চ করা হচ্ছে, আর এখানে মাঝখানে আসছে কন্ডিশন। তাহলে যে কোনো একটা 3টা সংখ্যা যদি আমরা বড় ছোট নির্ণয় করতে চাই, প্রথমে আমরা প্রোগ্রামটা শুরু করব, শুরু করে এবিসি এর ভ্যালু নিব। এবিসি এর ভ্যালু যদি হয়, আমি যদি ধরি 3, 4, 5, হ্যাঁ র্যান্ডমলি নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, 3টা ভ্যালু নিলাম। তো 3টা ভ্যালুর মধ্যে আমরা প্রথমে কি করব, এ এবং বি এর মধ্যে একটু দেখব যে কে বড়, এ বড় নাকি বি বড়। তাহলে এখানে কোডটা লিখলাম, আমরা প্রোগ্রামটা লিখবো এ গ্রেটার দেন বি অর হোয়াট, যদি হ্যাঁ হয় অর্থাৎ এ যদি বড় হয়। আমরা এখানে দেখি তো এ কি বড় কিনা, না এ হচ্ছে ছোট, তাহলে প্রোগ্রামটা যাবে এদিকে, না এর দিকে। তারপর এরপরে চেক করবে, যেহেতু আমাদের বিটা অলরেডি বড়, এটা ছোট, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে বিটা যেহেতু বড়, এখন দেখবো যে বিটা সি থেকে বড় কিনা। তো এখানে দেখা যাচ্ছে বি গ্রেটার দেন সি, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে এখানে, প্রশ্নবোধক চিহ্ন যে বি সি থেকে বড় কিনা। আমরা দেখলাম যে এখানে না, বি সি থেকে বড় না, সি হচ্ছে বড় 5, বি হচ্ছে ছোট। তাহলে প্রোগ্রামটা যাবে না এর দিকে, না এর দিকে গিয়ে এখানে গিয়ে প্রিন্ট করবে যে সবচেয়ে বড় হচ্ছে সি। এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছি সি হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আউটপুটে কি দেখাবে, আউটপুটে দেখাবে হচ্ছে সি বৃহত্তম, এটাই আউটপুটে দেখাবে। তো এখন আমাদের সবসময় তো সংখ্যা 3, 4, 5 নিব না, এক এক সময় এক একটা নিব। তো যে প্রোগ্রামে এখানে সবসময় ওরা চেক করবে প্রথমে এ বড় নাকি বি বড়। যদি এ বড় হয়, তাহলে এরপর আমরা চেক করব এ যেহেতু বড়, এরপর দেখবো এ সি থেকে বড় কিনা। বি থেকে বড় হলে এরপর আমরা দেখবো যে সি থেকে বড় কিনা। সি থেকেও যদি বড় হয়, তাহলে আমরা বলবো যে এ বৃহত্তম। আর যদি সি থেকে ছোট হয়, তাহলে আমরা বলবো সি হবে সবচেয়ে বড়। আবার এ বি থেকে বড় কিনা, এটা যদি না হয়, অর্থাৎ বি যদি বড় হয়, এখানে যদি বি বড়, তাহলে এরপর দেখবো বি যেহেতু এ থেকে বড়, এখন দেখবো যে বি সি থেকে বড় কিনা। যদি বি সি থেকেও বড় হয়ে যায়, তাহলে আমরা বলবো যে বি সবার থেকে বড়। আর যদি এটা মিথ্যা হয়, তাহলে আমরা বলবো যে বি থেকে সি বড়, তাহলে সি হবে সবার থেকে বড়।
তারপর আমরা এখানে এই ৩টা আউটপুটকে একটা জাংশনে আনবো। এনে এখানে যেকোনো একটা আনসার আসবে আউটপুট থেকে। ওই আউটপুটটা আমরা এখানে শো করবে। শো করার পর হচ্ছে আমরা প্রোগ্রামটা শেষ করে দিব। তো বাকি প্রোগ্রামগুলো আপনারা এভাবে দেখে নিবেন। আর এখানে অ্যালগরিদমে হচ্ছে ধাপে ধাপে জিনিসগুলো লেখা থাকে। এই জিনিসগুলো প্রশ্ন পড়ে যদি না বুঝেন তাহলে হচ্ছে অ্যালগরিদমটা পড়লে মোটামুটি কিছুটা আইডিয়া হবে। এরপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পরিপ্রেক্ষিতে ৫টি ভিন্ন ভিন্ন ডিজাইন প্যাটার্ন সম্পর্কে লিখতে বলা হয়েছে 40তে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পরিপ্রেক্ষিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ সফটওয়্যার তৈরির সময় ডেভেলপাররা যে ধরনের সমস্যার সম্মুখীন হন সেগুলো সমাধানই হলো ডিজাইন প্যাটার্ন। প্রত্যেক প্যাটার্নের একটা ব্লুপ্রিন্টের মতো কাজ করে, যা কাস্টমাইজড করে সফটওয়্যার ডিজাইনের কোডের নির্দিষ্ট সমস্যার সমাধান করা যায়। তো ডিজাইন প্যাটার্নের 5টি ভিন্ন ভিন্ন ডিজাইন প্যাটার্ন সম্পর্কে আমরা দেখি। একটা হচ্ছে স্ট্র্যাটেজি প্যাটার্ন, আরেকটা হচ্ছে অবজার্ভার প্যাটার্ন, আরেকটা হচ্ছে ডেকোরেটর প্যাটার্ন, একটা হচ্ছে সিঙ্গলেটন প্যাটার্ন, আরেকটা হচ্ছে স্টেট প্যাটার্ন। আবার একটু রিপিট করি: স্ট্র্যাটেজি, অবজার্ভার, ডেকোরেটর, সিঙ্গলেটন, তারপর হচ্ছে স্টেট প্যাটার্ন। স্ট্র্যাটেজি, অবজার্ভার, ডেকোরেটর, সিঙ্গলেটন, স্টেট প্যাটার্ন। এই প্যাটার্নগুলোই হচ্ছে মূলত ডিজাইন প্যাটার্ন, যার মধ্য দিয়ে যে কোনো একটা সমস্যার সমাধান করার চেষ্টা করেন। স্ট্র্যাটেজি, অবজার্ভার, ডেকোরেটর, সিঙ্গলেটন, স্টেট প্যাটার্ন। তারপর 19 নম্বরে দেখি ইন্টিগ্রেশন টেস্টিং এবং বেটা টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং হলো সফটওয়্যার সিস্টেম এর একটি ধাপ যেখানে সফটওয়্যার মডিউলগুলো যৌক্তিকভাবে একীভূত করা হয়, একটি গ্রুপ হিসেবে পরীক্ষা করা হয়। একটি সাধারণ সফটওয়্যার প্রকল্পে বিভিন্ন প্রোগ্রাম দ্বারা কোডের একাধিক সফটওয়্যার মডিউল থাকে। ইন্টিগ্রেশন টেস্টিং এর উদ্দেশ্য হলো এই সফটওয়্যার মডিউলগুলো যখন একীভূত করা হয় তখন তাদের মধ্যে সমন্বয় গঠিত কোনো ত্রুটি আছে কিনা। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবগুলো সফটওয়্যার একীভূত করা হয় মডিউলগুলোকে, যাতে করে দেখা হয় যে ওদের মধ্যে সমন্বয় গঠিত কোনো ভুল আছে কিনা, মানে একটার সাথে আরেকটার কোনো কন্ট্রাডিকশন হচ্ছে কিনা এই জিনিসটাই টেস্টিং এ চেক করা হয়। আর বেটা টেস্টিং হচ্ছে এক ধরনের ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। যেমন iOS এর যে 26 ভার্সনটা, এই যে 26 এখানে পিডিএফ গুলোকে ছোট করা যায়, বড় করা যায়, যে কোনো সাইজে রিসাইজ করা যায়। এই যে 26 এর আপডেটটা আসার আগে এটার একটা বেটা টেস্ট আসছিল। তো বেটা টেস্টটাতে সমস্যা ছিল। তো ওই সমস্যাগুলো ওদেরকে যখন জানানো হলো, ওই সমস্যাগুলো ওরা ফিক্সড করে ওটা ফাইনালি ডেভেলপারদের যে ভার্সনটা ওটা হচ্ছে আপলোড করছে ডেভেলপের পরে ফাইনাল ভার্সনটা। তো বেটা টেস্টিং হচ্ছে কিছু ইউজারদেরকে দিবে, দিয়ে বলবে তোমরা ইউজ করে দেখো এখানে কোথায় কোথায় বাগ আছে, এগুলো আমাদেরকে রিপোর্ট করো। তো এরপর হচ্ছে রিপোর্ট করার পর ওরা হচ্ছে ওই জিনিসগুলোর বাগগুলো সরিয়ে ডিবাগ করে, মানে হচ্ছে প্রবলেমগুলো সলিউশন করে। এরপর এটা সম্পূর্ণ প্রস্তুত করে প্রোডাক্টের পারফরমেন্স যাচাই করে টার্গেট গ্রুপের কাছে প্রোডাক্টে সরবরাহ করে, অর্থাৎ আপডেটটা চলে আসে যে কোনো ডিভাইসে, অ্যান্ড্রয়েড হোক, আইওএস হোক, ম্যাকে হোক, উইন্ডোজে হোক। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পরিপ্রেক্ষিতে ফাংশন ওভারলোডিং বলতে কি বোঝায়? ফাংশন ওভারলোডিং বিষয়টা কি? দুই বা ততোধিক ফাংশন একই নাম বা ভিন্ন ভিন্ন প্যারামিটার থাকে তখন তাকে ফাংশন ওভারলোডিং বলে। যেমন আমরা যদি এক্সাম্পল এখানে দেখি, প্রোগ্রামারকে যাতে বিভিন্ন ফাংশনের নাম মুখস্থ করতে না হয় সেজন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ একই ফাংশন বারবার লিখতে হয় না। যেমন ইফ, এখানে একটা কন্ডিশন দিয়ে লিখলাম, এলস মানে হচ্ছে এটার অপোজিট, তার মানে একই জিনিসটা আমার দ্বিতীয় টাইম এখানে লিখতে হয় না। তাহলে ইফ এলস কন্ডিশন দিয়ে আমরা বুঝাচ্ছি যে এটা একটা ফাংশন ওভারলোডিং হচ্ছে না, একই ফাংশন আমরা বারবার লিখছি না। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তাটা একটু আলোচনা করি। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন চ্যাটজিপিটি সবচেয়ে হট টপিক। সব প্রশ্নে দেখা যায় এটা কিছু না কিছু থাকে। 46 এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এও কিছুটা ছিল। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। মানুষ যেভাবে চিন্তা করে কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। এখন কম্পিউটারের এআই এর মূল উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার চিন্তা করার ক্ষমতার পাশাপাশি পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা, অনুভব করতে পারার ক্ষমতা পায়। কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত পৌঁছাবে, কিভাবে সমস্যার সমাধান করবে, কিভাবে পরিকল্পনা প্রণয়ন করবে, এবং আমরা কোন একটা টেক্সট যদি চ্যাটজিপিটিকে দেয়, সে হচ্ছে সেটাকে মোটামুটি মডারেট করে বিভিন্নভাবে আমাদের প্রয়োজন অনুসারে ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে দিয়ে দেয়। তো এই জিনিসগুলোর জন্য ওরা নিজস্ব চিন্তা ভাবনা, এআই জেনারেটেড টুল যেগুলো ইউজ করা হয়, তো এই জিনিসগুলো আমাদেরকে হেল্প করছে বর্তমানে। আর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কোনো বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ করা,
সমস্যার কারণ নির্ণয় পূর্ব সমাধানের পথ নির্দেশ করে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে এদের, সমস্যা সমাধানের ক্ষমতা আছে, নতুন নতুন জ্ঞান অর্জন, অর্থাৎ ইউজাররা যে ইনপুট গুলো দিচ্ছে ইনপুট গুলো সেভ করে ওইখান থেকে কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে থাকে, ভাষা বোঝার ক্ষমতা, আমরা যদি বাংলা লিখি তাও বুঝে, ইংলিশ লিখি তাও বুঝে, আবার বাংলিশ লিখলেও তাও বুঝে। তো এটাই হচ্ছে এআই এর সবচেয়ে এটা বৈশিষ্ট্য, যুগান্তকারী বৈশিষ্ট্য। অর্জিত জ্ঞান কাজে লাগাবে সক্ষমতা, মানুষের মতো অভিজ্ঞতা কাজে লাগানো, জটিল অবস্থা অনুধাবন বা পরিচালনা ক্ষমতা, নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া। চ্যাটজিপিটি সম্পর্কে এখানে দ্রুত উত্তর প্রদান করে, উচ্চমানের টেক্সট তৈরি করে, কথা বুঝতে পারে, উন্নত কর্মক্ষমতা। অসুবিধা হচ্ছে কথার প্রসঙ্গ বুঝতে না পারে, মাঝে মাঝে হ্যালুসিনেশন করে, নিজের মতো করে ভুল তথ্য সরবরাহ করে, আর দ্রুত উত্তর প্রদান করতে গিয়ে অনেক সময় ভুল উত্তর দেয়। তারপর হচ্ছে স্ক্যাম করে, ভাষাগত মেরু হ্যাকার কাছে ভুয়া বিজ্ঞাপন অন্য স্ক্যাম ম্যাটেরিয়ালস তৈরি করতে পারে। তারপর সৃজনশীলতার অভাব, আমরা যদি সব কাজ চ্যাটজিপিটি দিয়ে করাই তাহলে দেখা যাবে আমাদের ক্রিয়েটিভিটিটা কমে আসবে, এই আর কি। তারপর স্প্যামিং করা, বিশাল বিশাল টেক্সট প্রডিউস করে সেগুলো বিভিন্ন জনের ইমেইলে চ্যাটে বিভিন্ন ভাবে দেওয়া, এই আর কি। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের যে কম্পিউটার টেকনোলজি সিরিজের 6টা পর্ব শেষ হলো। নেক্সট আমরা দেখব ইনফরমেশন টেকনোলজির 6টা পর্ব। ধন্যবাদ।